গল্প ভালোবাসার ফোড়ন ২। লেখনীতে মিমি মুস্কান। অন্তিম পর্ব। দ্বিতীয় সিজন। কি ব্যাপার এত হাসছিস কেন? না এমনই, তোর মনের অবস্থা বুঝে। আমার মনের অবস্থা বুঝে মানে? ছটফট করছিস তো জানার জন্য। তোকে আমি একবারও জিজ্ঞেস করেছি উনি ফোন করে কি বলেছেন? না তা করিসনি। তাহলে? তাহলে কি? আমি তোর মনের কথা টের পাচ্ছি। পেলে ভালো। বলেই মুখ ফিরিয়ে বসলাম। ইতি আমার পিঠের সাথে ওর মাথা ঠেকিয়ে বলে, আচ্ছা থাক তোর বলা লাগবে না। আমি নিজেই বলে দিচ্ছি। শোন আমি কিন্তু জানতে চাইনি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এত ভাব দেখানো লাগবে না। মুখ ভেঙচি কাটলাম। শোন, ফোন করে জিজ্ঞেস করলো তুই কি করছিস, খেয়েছিস কিনা। আমি বললাম খেয়ে খুব লম্বা একটা ঘুম দিয়েছে। জিজ্ঞেস করলো মতামত পাল্টালি কিনা, মানে চলে আসবি কিনা। আমি বললাম না তেমন কিছু বলেনি। ভাইয়া জিজ্ঞেস করলো এখন কি করছে। আমি বললাম ঘুমাচ্ছে। বলল কমা তাহলে এক কাজ করো, এক বালতি পানি ওর ওপর ফেলে দাও। অতঃপর আমি হেসে উঠলাম। কথা মতো পানীয় দিলাম, তবে এক বালতি না, এক গ্লাস দিয়েছি। ভালো করেছি না? ব্যাস এতটুকুই। হ্যাঁ এতটুকুই। এখন যদি তোর কথা বলতে ইচ্ছে করে তো ফোন করতে পারিস। দরকার নেই। বলেই উঠে এলাম। নিচে নেমে আন্টির সাথে খানিকক্ষণ গল্প করতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৯টা ১৫ বাজে। রাত তাহলে ভালোই হয়েছে। খাওয়া দাওয়া করে ঘরে এসে বসলাম। ফোনটার দিকে তাকালাম। অনেকক্ষণ ধরেই অন করলাম এটাকে। অতঃপর শুধু শুধু টিপতে লাগলাম। কোন কারণ ছাড়াই। ফেসবুক ক্লিক করে নিউজ ফিডে ঘুরতে লাগলাম। যদিও অ্যাকাউন্ট আমি খুলিনি। আপু খুলে দিয়েছিল। হঠাৎ করেই একটা পোস্ট সামনে এলো। বড় বড় করে লেখা, গৃহবধূ বাপের বাড়ি গেলেই স্বামী অন্য মেয়ের সাথে পরকিয়া। খানিকক্ষণ এটার দিকে তাকিয়ে থাকার পর ফোনটা বন্ধ করে ফেলে দিলাম। নিজের মাথা একটা ঝাড়া দিয়ে ২ হাত দিয়ে চেপে বলি, কিসব ভাবছি আমি, উনি মোটেও এমন না। নিহা তোর মাথা ঠিক কর তুই। অতঃপর দীর্ঘ একটা শ্বাস নিয়ে মাথা ঠিক করলাম। বিছানায় শুতে ইতি দৌড়ে এসে আমার পাশে বসে বলল, নিহা দেখ দেখ কি হয়েছে। আমি লাফ দিয়ে উঠে বসে বলি, কি হয়েছে? দেখ আজকের ব্রেকিং নিউজ, গৃহবধূ বাপের বাড়ি গেলেই স্বামী অন্য মেয়ের সাথে পরকিয়া। দাঁড়া আমি তোকে বিস্তারিত বলছি। লাগবে না। আরে শোন না, অনেক ইন্টারেস্টিং। গৃহবধূ রাগ করে বাপের বাড়ি চলে গেলে স্বামী অন্য মেয়ে ঘরে এনে পরকিয়া করত। তারপর একদিন হুট করেই বধূ স্বামীকে না জানিয়ে নিজের বাসায় চলে আসার দেখতে পেল। তুই রাখো তো এসব। রাখবো কেন? তুই শোন না। আমার শোনার কোন ইচ্ছে নেই। যত সব আজাইরা কথা। এটা মোটেও আজাইরা কথা না। এটা সত্যি। পুরুষ মানুষরা এমনই হয় বুঝলি। সুযোগ পেলে কেউই ছাড়তে চায় না। বলেই আমার দিকে তাকালো। আমি রুদ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। ইতি বলে উঠে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না না? যাহ বাবা, আমি আবার কি করলাম? কিছুই করিসনি, সবই আমার কপাল। বলেই নিচে নেমে ব্যাগ গোছাতে লাগলাম। ইতি আমার সামনে দাঁড়িয়ে বলল, ব্যাগ গোছাচ্ছিস যে? বাসায় যাব। পাগল হলি নাকি, কত রাগ হয়েছে দেখেছিস এত রাতে তুই বাসায় যাবি? ইতি শোন। ওয়েট, তুই কি ভাবছিস আহিয়ান ভাইয়া? ইতি ছাড়। আরে বইন শোন তো, আমি মোটেও ভাইয়ার কথা বলি নাই। তওবা তওবা, আমি শুধু অন্যদের কথা বললাম। ভাইয়া কিন্তু মোটেও এমন না। বুঝতে পেরেছি। কি বুঝতে পারলি? বাসায় যেতে হবে। আরে আর পাগল হলি নাকি? না পাগল হব কেন, বাসায় যাব। বাসায় যাওয়াটা কি পাগলামি? বাসায় যাওয়া পাগলামি না, কিন্তু তুই যা ভেবে যাচ্ছিস তা পাগলামি। এছাড়া বাইরে বৃষ্টি হচ্ছে এত রাতে, এভাবে তুই কি করে যাবি? যেতে পারবো, কিন্তু বাসায় আমি যাবই। বলেই বের হতে নিলাম। ইতি বলে উঠে, আচ্ছা আমিও যাব। না আমি একাই যেতে পারবো। নিহা শোন তো। বলার আগেই বের হয়ে এলাম। মাথা পুরো হ্যাং হয়ে আছে। বাইরে আসতেই শীতল বাতাস ছুঁয়ে গেল আমায়। বৃষ্টিও পড়ছে, তবে ঝিরিঝিরি। বৃষ্টির গতি বেড়ে যাওয়ায় আগেই আমাকে যেতে হবে। ভাগ্য করে একটা সিএনজি পেয়ে গেলাম। অতঃপর বাসায় উদ্দেশ্য উঠে পড়লাম। ফোনটা হাতে নিয়ে দেখি ইতি কল করেছে। তাকে বললাম, সিএনজি পেয়ে গেছি, এখন বাসায় যাচ্ছি, চিন্তা করিস না। অতঃপর ফোনটা কেটে দিলাম। আহিয়ানোর নাম্বার ডায়াল করলাম ঠিকই, কিন্তু ফোন করলাম না।
না উনাকে না জানিয়ে আজ বাসায় যাব। আমি অস্থির হচ্ছি, আমি বেশ বুঝতে পারছি। নিজেকে কেমন দুর্বল বলে মনে হচ্ছে। আমি কি তাহলে আহিয়ানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? সিএনজি বাড়ির সামনে থামতেই ভাড়া মিটিয়ে বের হলাম। বৃষ্টির গতি এখন বেড়েছে। বেশ জোরেই বৃষ্টি হচ্ছে, তার সাথে আকাশও চমকাচ্ছে। বাড়ির দিকে তাকিয়ে দেখি সব অন্ধকার। ব্যাপারটা কি? শুধু আমাদের বাড়ি না, আশপাশও অনেক অন্ধকার। ফোনের আলো জ্বালিয়ে সদর দরজায় নড়া নাড়তেই আমাকে দেখে দারোয়ান সদর দরজা খুলে দিল। জিজ্ঞেস করলাম, ব্যাপার কি চাচা? সবকিছু অন্ধকার যে। আর বলো না মা, লোডশেডিং হয়েছে। ও আচ্ছা, উনি বাসায় আছে? আহি বাবা, হ্যাঁ বাসায় আছেন। আচ্ছা, তুমি এত রাতে এলে যে মা? বৃষ্টির কারণে বান্ধবীর বাসায় আটকা পড়েছিলাম, তাই। পরে ভাবলাম এই বৃষ্টির কমবার নয়, তাই চলে এলাম। ঠিক বলেছ, যা বৃষ্টির জোর। অতঃপর আমি বাড়ির দরজার দিকে হাঁটা ধরলাম। দরজায় কড়া নাড়তেই মোমবাতি হাতে নিয়ে একজন এসে দরজা খুলল। তাকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে গেলাম। অতঃপর বাড়ির ভেতর থেকে প্রবেশ করলাম। পুরো বাড়ি অন্ধকার। আমি ফোনের আলো জ্বালিয়ে গুটি গুটি পায়ে ঘরের ভিতর প্রবেশ করলাম। ব্যাগটা বসার ঘরে সোফায় রেখে বেডরুমের দিকে এগুলাম। নিজের চিন্তা ভাবনা দেখে লজ্জা হচ্ছে। আমি জানি উনি মোটেও এমন মানুষ না। কিন্তু কেন আমি তাও ছুটে এলাম। খুব অপরাধ বোধ হচ্ছে। ঘরের কাছে এসে দাঁড়িয়ে গেলাম। ভাবলাম আর যাব না। আবার ভাবছি এত দূর এসে এখন কি ফেরত চলে যাব? আচ্ছা, এসে যখন পড়েছি তখন এখানেই থেকে যাই। আর এখানে থাকতে হলে আমাকে ঘরেই যেতে হবে না। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের সামনে এলাম। ঘরে এসে দেখি মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে উনি। উনাকে দেখেই চমকে উঠলাম। খালি গায়ে দাঁড়িয়ে আছেন উনি। আমি বলে উঠি, আপনি খালি গায়ে কি করছেন? আচমকা আমার আওয়াজ পেয়ে উনি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন। অতঃপর বলেন, তুমি এখানে এত রাতে কিভাবে এলে? আমি উনার সামনে দাঁড়িয়ে ফোনের আলো উনার মুখের দিকে করে বলি, আপনি আগে আমার কথার উত্তর দিন, পরে আপনার কথা। খালি গায়ে কি করছেন? গোসল করেছি মাত্র, আর এখনই লোডশেডিং হলো। কিছুই দেখতে পারছি না, তাই খালি গায়ে। এত রাতে গোসল কেন করতে গেলেন? উনি কপালে হাত দিয়ে বলেন, গরম লাগছিল বলে। তা তোমার গোয়েন্দা কি শেষ হয়েছে? বাইরে বৃষ্টি হচ্ছে তবুও আপনার গরম লাগছিল। ভূতনি তোমাকে আমি। আমি উনার থেকে মুখ ঘুরিয়ে ঘরের চারিদিকে দেখতে লাগালাম। কিন্তু কিছুই পেলাম। হঠাৎ করেই উনি আমার হাত ধরে নিজের দিকে ঘুরালেন। আচমকা এমনটা হওয়ায় ফোনটা হাত থেকে পড়ে গেল। উনি তবুও আমার হাত ধরে আছেন। আমি তাকিয়ে আছি উনার দিকে। মোমবাতির আলোয় দুজন দুজনকে দেখছি। হঠাৎ করেই বাইরে বাজ পড়ল। আমার বোধ হলো। একটু সরে বলে উঠি, কি হচ্ছেটা কি? তুমি এত রাতে কেন এসেছো? এই না বললে আসবে না। আমার বাড়ি, আমার ঘর, যখন ইচ্ছে আসবো, আপনার কি হুম? ছাড়ুন আমায়। বলেই হাত ছাড়ানোর চেষ্টা করলাম। আর সফলও হলাম। আমি বলে উঠি, খালি গায়ে কেন ঘুরছেন? কিছু একটা পড়ুন। উনি আমার হাতে মোমবাতি দিয়ে বলে, ধরো এটা। এটা রাখার জন্য আর কিছু পেলেন না? তুমি আছো তো, আর কিসের দরকার পড়বে? পারবেন তো শুধু খাটাতেই। বলেই মোমবাতি হাতে নিলাম। উনি আলমারি থেকে একটা টি শার্ট বের করে পড়লেন। আমি নিচ থেকে ফোনটা উঠলাম। ফোনটা হাতে নিতেই বন্ধ হয়ে গেল। এই যা, ফোনটা এখনই বন্ধ হবার ছিল। আমি উনার দিকে তাকিয়ে আছি। উনি বলে উঠেন, কি হয়েছে? ফোনে চার্জ নেই? বাহ, খুব ভালো। আমার ফোন চার্জে, তাতেও চার্জ নেই। এখন মোমবাতি নিয়েই বসে থাকতে হবে। সারাদিন যে হারে ফোন গুতোগুতি করেন, এটা যে আস্ত আছে এটাই বেশি। তুমি এখানে কেন এসেছো বলো তো? মন চাইলো তো। তাই বলে এত রাতে আমাকে বলতে আমি নিয়ে আসতাম। কেন এসে কি আপনার খুব সমস্যা করেছি? বলেই চলে যেতে নিলাম। হুট করেই উনি আমার হাত ধরলেন। আমি উনার দিকে তাকিয়ে বলি, সত্যি করে বলো তো, তুমি এখানে কেন এসেছো? বললাম তো এভাবেই এসেছি। না, তুমি এভাবে আসোনি, কিছু তো একটা আছে। আমি মোমবাতি উনার মুখের সামনে নিয়ে বলি, আরেকটা বাজে কথা বললে আমার মুখ পুড়িয়ে দেব, বুঝলেন? উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। অতঃপর হেসে বলেন, আচ্ছা পুরাও। বলেই দিলেন একটা ফু। সাথে সাথে মোমবাতি নিভে গেল। আমি রেগে উনাকে বলি, কি করলেন এটা? যা করেছি বেশি করেছি। আপনাকে তো
বলেই উনাকে মারতে লাগলাম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তবুও আমি ভালোই উনাকে অনুভব করতে পারছিলাম। একসময় মারামারি করতে করতে দুজনেই বিছানায় ধপাস করে পড়ে গেলাম। উনি এসে পড়লেন আমার গায়ের উপর। অতঃপর বুঝতে পেরে দ্রুত সরে গেলেন। বিছানার এক পাশে উনি আর আরেক পাশে আমি। দুজনেই বাইরের বৃষ্টি দেখছি। একটু পরপরই বাজ পড়ছে, আকাশ চমকাচ্ছে। দুজনেই নিশ্চুপ। হঠাৎ উনি বসে বলে উঠেন, আমার সিনেমার কথা মনে পড়ছে। আমি উঠে বসে বলি, মানে? ওই যে বৃষ্টির মাঝে বাজ পড়লে নায়িকা নায়কে জড়িয়ে ধরে তেমন? তাই বুঝি? আপনি তাহলে এসব ভাবেন তাকে নিয়ে? এই তাকেটা ক্যায়? আপনার সেই ভালোবাসার মানুষটা। ভুতনি বাজে কথা বন্ধ করে দেখ তো ওখানে ম্যাচ আছে কি না, মোমবাতিটা জ্বালাই। থাক না, আধারই ভালো লাগছে। আধারে ভালো লাগার মতো কি আছে? অনেক কিছু, যা আলোর মাঝে ধরা পড়ে না। যেমন? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, বাদ দিন, এই তো ম্যাচ পেয়েছি। নিন মোমবাতি জ্বালান। থাক, তুমি তো বললে আধারে থাকবে। তবে সব সময় আধারে থাকতে ভালো লাগে না। বলেই ম্যাচের একটা কাঠি ধরালাম। আমি উনার মুখ এতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। উনি তাকিয়ে আছেন আমার দিকে, আমিও তাকিয়ে আছি উনার দিকে। বাইরে বৃষ্টি, এর মাঝে আমাদের দুজনের এই চোখাচোখি মন্দ না। খুব সুন্দর মুহূর্ত। হঠাৎ করেই উনি আমার হাত ধরে ম্যাচটা নিভিয়ে দিলেন। মুখ ফুটে বলে উঠেন, ভুতনি। বুঝতে পারলাম আরেকটু হলেই আমার হাতটায় একটু আগুনের তাপ লাগতো। তবে এতে আমি মরে যেতাম না। কিন্তু আজ সকালে উনার বলা কথাটা যেন এর চেয়েও আমাকে বেশি কষ্ট দিয়েছে। উনি আমার হাত ধরে বলেন, লেগেছে তোমার? না, আমি ঠিক আছি। বলেই উঠে দাঁড়ালাম। উনি উঠে দাঁড়ালেন। আমি বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে আছি। কেন জানি খুব কষ্ট হচ্ছে আমার। কোথাও একটা ব্যথার অনুভব করছি। আহিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি মোমবাতি জ্বালিয়ে উনার সামনে দাঁড়িয়ে বলি, আহিয়ান, একটা কথা বলবো। শীতল গলায় বলেন, বলো। আমি উনার হাতটা ধরে নিজের গালের কাছে নিয়ে বলে, আমাকে এভাবে একটু ধরে রাখবেন? আহিয়ান খানিকটা অবাক হলো। হবে নাই বা কেন? আমার মুখে এমন কথাটা শুনে উনার তো অবাক হবারই কথা। আহিয়ান ভ্রু কুঁচকে হাতটা আমার মাথায় দিয়ে বলেন, তোমার কি শরীর খারাপ লাগছে? না, ঠিক আছি আমি। আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। তুমি প্রশ্ন কখন করলে? কিছু না। বলেই ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিলাম। আমি উনার আরো সামনে গিয়ে দাঁড়ালাম। উনি হয়তো এখনো অবাক হয়ে আছেন। দুজনের নিঃশ্বাসর শব্দ আসছে। হঠাৎ করেই বিদ্যুৎ চমকালো। আমরা দুজনে দুজনের মুখটা দেখতে পেলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠি, আহিয়ান, আপনাকে তখন বললাম না আধারের মাঝেও অনেক কিছু দেখা যায় যা অনেক আলোর মাঝে দেখা যায় না। আজ তেমন কিছুই বলবো আমি এই আধারের মাঝে, আপনি শুনবেন তো? কি বলবে তুমি? আপনি দয়া করে কোন কথা বলবেন না। শুধু শুনবেন, ঠিক আছে? হ্যাঁ, এটারও ওর দিবেন না আপনি। বলেই উনার আরো কাছে গিয়ে দাঁড়ালাম। মনে হচ্ছে আমি পুরো উনার সাথে মিশে দাঁড়িয়ে আছি। আমি উনার ঘাড়ে হাত রাখলাম। আহিয়ান বুঝতে না পেরে আমার কোমর আলতো রাখল। বাইরে এখন জোরে জোরে বৃষ্টি হচ্ছে। শীতল বাতাস এসে আমার গায়ে ছুঁয়ে যাচ্ছে। আমার শরীর শিউরে উঠছে। হাত কাঁপছে। আমি কি করতে চলেছি আমি জানি। আমি পা দুটো উঁচু করে আহিয়ানের কানের কাছে ফিসফিসিয়ে বলি, আমি আপনাকে ভালোবাসি আহিয়ান। হ্যাঁ আহিয়ান, আমি ভালোবাসি। হঠাৎ করে আবারও বিদ্যুৎ চমকে উঠল। আমি উনার শার্টের কলার আঁকড়ে ধরলাম। উনার মুখখানা স্পষ্ট দেখতে পেলাম। খুব স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে উনি। আমি উনার ঘাড়ে হাত রেখে উনার ঠোঁট দুটো আঁকড়ে ধরলাম। উনি আমার কোমর আঁকড়ে ধরলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরের সব আলো জ্বলে উঠল। উনি আমার দিকে তাকিয়ে কোমর থেকে হাত সরিয়ে নিল। আমি উনার ঘাড় থেকে হাত সরিয়ে উনার থেকে সরে এলাম। আমার চোখের কোণে অশ্রু জমতে লাগলো। সবকিছুই নীরব, নিস্তব্ধ। আহিয়ান এক পা এগিয়ে সামনে এসে বলল, নিহা, আমি। কথা শেষ হবার আগেই আমি উনার দিকে তাকিয়ে বলে উঠি, আহিয়ান, আপনি আমার হয়েও আমার না। বলেই ঘর থেকে চলে আসি। দৌড়ে চলে আসি আপুর ঘরে। কেন জানি খুব কষ্ট হচ্ছিল আমার। আমি এটা মেনে নিতে পারছিলাম না। খাটের উপর বসে বিছানার চাদর আঁকড়ে ধরলাম। চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছিল। শুধু কানে একটা কথাই বাজছিল, উনি আমার না। আহিয়ান আমার হয়েও আমার না। মেঝেতে বসে চোখ বন্ধ খাটে হেলান দিয়ে বসেছিলাম।
কারো ঘরে আসার শব্দ পেলাম। আমি জানি এটা আহিয়ান, তবুও চোখ মেলে তাকালাম। আহিয়ান শীতল চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমার চোখ ভিজে একাকার। আহিয়ান আমার এসে বসল। আমি হাত পা গুটিয়ে বসলাম। উনার দিকে তাকিয়েছিলাম। চোখ থেকে অশ্রু গড়িয়ে যেতেই উনি সেটা মুছে দিলেন। আমি মুখ ফিরিয়ে নিলাম। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি উনার সাথে কোন কথা বলবো না। কোনোমতেই না। হুট করেই আমাকে কোলে তুলে নিলেন উনি। এমন কিছু হওয়াতে ভয় পেয়ে গেলাম। আমি উনার গলা জড়িয়ে ধরলাম। অতঃপর মনে পড়তেই গলা ছেড়ে দিলাম। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আমাকে ফেলে দিতে নিলেন। আমি ভয়ে উনার গলা জড়িয়ে ধরলাম। উনি মিটিমিটি হাসলেন। কেন হাসছেন উনি, এভাবে হাসার কারণ কি? আমাকে নিয়ে ঘরে চলে এলেন উনি। বিছানার এক কোণে এসে আমাকে রাখলেন। আমি শুয়ে পড়লাম। উনি আবারও হাসলেন কিন্তু কিছু বললেন না। ঘরের বাতি বন্ধ করলেন, তবে তার কোণের ল্যাম্পোশ্যাডের বাতিটা এখনো জ্বলছে। উনি এসে বিছানায় শুয়ে পড়লেন। আমি এদিকে ঘুরে উনার মুখ দেখতে পেয়েই আবারও ঘুরে ওপাশে গেলাম। উনি বলে উঠেন, ভূতনি তুমি কি কথা বলবে না? আমি কিছুই বললাম না। কেন জানি মনে সেই মেয়েটার কথা কানে বাজছে যাকে উনি বলেছেন ভালোবাসেন। আমার করা আজকের কাজটা একদম ঠিক হয়নি। উনি তো আর আমাকে ভালোবাসেন না। নিজের ভালোবাসার কথা বলে আমি বোকামি করেছি। উনার কাছে এখন নিজেকে ছোট বলে মনে হচ্ছে। একদমই ঠিক হয়নি আবেগে বশীভূত হয়ে এমন একটা কাজ করার। হঠাৎ এর মাঝেই উনি বলে উঠেন, তুমি ভুল করেছ। তোমার আরো কিছুক্ষণ দাঁড়িয়ে আমার কথাটা শোনার দরকার ছিল। আমি এখনো নিশ্চুপ, শুধু একটু নড়েচড়ে উঠলাম। উনি আবারও বলে উঠেন, আমি কাকে ভালোবাসি সেটা কি তুমি জানতে চাও না? উনার কথায় আমি উঠে বসলাম। তখনকার সেই স্বপ্নের কথা মনে পড়ল। স্বপ্নতে আমার স্পষ্ট মনে আছে উনি বলেছেন উনি আমায় ভালোবাসেন। তাহলে এটাই কি সত্যি? আমি উনার দিকে তাকিয়ে বলে উঠি, বলুন। উনি পাশ ফিরিয়ে আলো নিভিয়ে বলে, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, এখন আর শোনার দরকার নেই। আমার ঘুম পাচ্ছে। বলেই উনি ঘুমিয়ে পড়লেন নাকি ইচ্ছে করেই শুয়ে রইলেন বুঝতে পারলাম না। অনেক ডেকেছি আমি কিন্তু উনি সাড়া দেননি। কিছু বুঝতে না পেরে আমিও শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসলো না। আজ সারাদিন শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। কিছু একটা নিয়ে ভাবার চেষ্টা করলাম। কাকে নিয়ে ভাববো? উনাকে নিয়েই ভাবতে লাগলাম। ভাবতে লাগলাম আজকে উনার আর আমার কথা। কি করলাম আমি আজ? ভাবতেই আমার শরীর শিউরে উঠছে। ভোরের দিকে আমার চোখে ঘুম ঘুম ভাব আসতে লাগলো। আর আমি ঘুমিয়েও গেলাম। কিন্তু সেই ঘুম ভেঙেও গেল। ঘুমের মাঝে মনে হলো কেউ আমার কপালে চুমু খেল। আমার মাথায় হাত বলাল। কিন্তু চোখ মেলতেই কাউকেই পাশে দেখতে পেলাম না। পাশ ফিরিয়ে উনাকেও দেখলাম না। আমি উঠে ওয়াশরুমের দিকে গেলাম। না, সেখানে নেই উনি। কি মনে হতেই বেলকনির কাছে গেলাম। দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন আমি। সামনে তাকিয়ে দেখি ফুরফুরে বাতাস বয়ে যাচ্ছে। গতকাল পুরো রাতেই বৃষ্টি হয়েছিল, কারণ এখন পুরো আকাশ পরিষ্কার। বৈশাখের দিনগুলো এমনই হয়। দিন রাত শুধু বৃষ্টি হতেই থাকে। মাঝে মাঝে দেখা যায় টানা ৩-৪ দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। কেন জানি মনে হলো এখন আকাশ পরিষ্কার হলেও আবারও তা মেঘে ঢাকা পড়ে যাবে। প্রকৃতি আবারও মেতে উঠবে বৃষ্টি বিলাসে। উনার কোন চিন্তা ভাবনা নেই, শুধু সামনেই তাকিয়ে আছেন। আমি তাকিয়ে আছি উনার দিকে। সিগারেট খাওয়া শেষ করে তাকালেন আমার দিকে। আমি শীতল চোখে উনার দিকে তাকিয়ে আছি। উনি হেঁটে আমার কাছে এলেন। আমি বলে উঠি, আপনি বলবেন না কে সেই, যাকে আপনি ভালোবাসেন? উনি আমার প্রশ্নের জবাব না দিয়ে আমার দিকে আগাতে লাগলেন। আমি সেখানেই শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার এত কাছে এসে উনি হঠাৎ করেই উনার এক হাত আমার কোমরে রাখলেন। আমি এবার যেন জমে যাচ্ছিলাম। চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে আছি। উনি ঠিক কি করতে চলেছেন? উনি আমার দিকে এগিয়ে এসছেন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। উনি আমার আরো কাছে আসছেন। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ করেই উনি আমার কানের কাছে এসে বলেন, কাকে ভালোবাসি এটা সময় হলেই বলবো। বলেই উনি আমাকে ছেড়ে ঘরে চলে গেলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে 2 হাত বাহুতে গুজলাম। কি ভাবছিলাম আর কি বলে গেলেন উনি? খাবার টেবিলের যে পাশে আমি বসে আছি তার উল্টো পাশে উনি। আজ আমার পাশে না বসে বিপরীত দিকে বসেছেন। ইচ্ছে করেই বসেছেন। এখন আর আমাকে ভালো লাগছে না।
ভালো লাগবে কেন? যাকে ভালোবাসে তাকেই তো ভালো লাগবে। এসব বিড়বিড় খেতে লাগলাম। উনি জুসের গ্লাসটা হাতে নিয়ে বলে উঠেন, আজ আমি আপুদের বাসায় যাবে না। কেন? আমার কাজ আছে তাই। বিড়বিড় করে বলি, জানি তো কি কাজ। নির্ঘাত ওই মেয়েটার সাথে দেখা করতে যাবে। বিড়বিড় কি করছো? কিছু না। আপনি না গেলে আমি একা যাব কি করে? যেও না, বাইরে যাবার সময় ইতিদের বাসায় দিয়ে আসবো, পরে আমি আসার সময় নিয়ে আসবো। আপনি বাড়িতে ফিরবেন কখন? ঠিক নেই, রাত হতে পারে। বলেই উঠে গেলেন। আমি জুসের গ্লাসটা হাতে নিয়ে ভাবছি উনার পিছু করলে কেমন হয়। অতঃপর উনি আর আমি বের হলাম। বরাবর উনি আমার গাড়ির দরজা খুলে দেন, কিন্তু আজ তা করলেন না। নিজেই আগে গিয়ে বসে পড়লেন গাড়িতে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি গাড়ির বাইরে থেকে উনাকে দেখছি। উনি ইশারা করে বলেন গাড়ির ভিতরে আসতে। কিছুটা ক্ষোভ নিয়ে গাড়িতে বসলাম। রাগে আমার শরীর জ্বলছে। কেন জানি মনে হচ্ছে আজ উনি আমায় পাত্তা দিচ্ছেন না। আমারই ভুল হয়েছে উনাকে ভালোবাসার কথাটা বলা। মোটেও উচিত হয়নি। বলেই এখন ফেঁসে গেছি। আমি সিটে আরাম করে বসে উপরের আয়নার দিকে তাকালাম। উনাকে দেখা যাচ্ছে আয়নাতে। খুব সুন্দর লাগছে উনাকে। উনি মনে হয় একটু বেশিই সুন্দর। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবি, বেশি সুন্দর বলেই আজ এই অবস্থা। সব সময় দেখি মেয়েরা উনার চারপাশে ঘুরঘুর করে। আমার ধারণা ছিল উনার জীবনে হয়তো আমি আছি। কিন্তু না, আরও কেউ আছে। যদি এমন না হতো তাহলে গতকাল রাতেই উনি আমাকে ভালোবাসে এটা বলতেন। কিন্তু উনি তা বলেননি। ছেড়ে দিয়েছেন আমায়। গাড়ি এসে থামল ইতিদের বাড়িতে, কিন্তু সেখানে আমার ভাবনা নেই। আমি তাকিয়ে আছি উনার দিকে। উনি আমার সামনে চুটকি বাজিয়ে বলেন, ভূতনি। আমার বোধ হলো। উনি বলেন, কার ভাবনায় ডুবে আছে? গলার স্বর নিচু করে বলি, আপনার। কি বললে? কিছু না। ইতিদের বাসার সামনে এসে পড়েছি। ও আচ্ছা। অতঃপর গাড়ি থেকে নামলাম। গাড়ির দরজা বন্ধ করে বলি, আপনি কখন আসবেন? ঠিক নেই, দেরি হতে পারে। অতঃপর উনি গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলেন। আমি উনার গাড়ি চলে যাওয়া দেখতে লাগলাম। খুব তাড়ায় ছিলেন উনি। উনার পিছনে যাওয়ার মতো পাল্টে ইতির বাড়ির দিকে রওনা হলাম। ইতির ঘরে আসতেই ইতি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, কিরে, ফেরত এলি যে? আমি কাঁধের ব্যাগটা নিয়ে ওর দিকে ছুড়লাম। ইতি ব্যাগটা ধরে বলে, নিহা। আমি ধপ ধপ করে হেঁটে বিছনায় শুয়ে পড়ি। বালিশে মুখ গুজে শুয়ে থাকি। ইতি এসে আমার মাথায় হাত বুলিয়ে বলে, কিরে, মন খারাপ? কথা বলিস না। কি হয়েছে সেটা বল। গতকালই তো বাসায় গেলি, এখন যে চলে এলি। আসিনি, নিয়ে এসেছে। কে? উনি। ভাইয়া এখানে দিয়ে গেছে। বলেছে কোন কাজে যাচ্ছে, যাওয়ার সময় তোর বাসা থেকে আমাকে নিয়ে যাবে। ওহ, তো এতে মন খারাপের কি আছে? ভালোই তো হলো, আমি আর তুই আজ সারাদিন গল্প করব। আমি চট করে উঠে বসে পড়ি। শান্ত গলায় দ্রুত বলি, উনি একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছেন। মেয়ে মানে কোন মেয়ে? ওই মেয়ে যাকে উনি ভালোবাসেন। কি বলছিস এসব? আমি ইতির কোলে মাথা রেখে বলি, উনি আমাকে ভালোবাসেন না ইতি, অন্য কোন মেয়েকে ভালোবাসেন? আজ তার সাথেই দেখা করতে যাচ্ছেন। মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তোকে এসব কে বলল ভাইয়া? বলেনি, আমি জানি। হ্যাঁ কচু, জানিস। আমি যা জানি তুই তা জানিস না ইতি। গতকাল রাতে উনাকে ভালোবাসি কথাটা বলেছিলাম। কি সত্যি? বাহ, এই তো আমার বান্ধবীর মতো কাজ। তা ভাইয়া কি বলল? কি আর বলবে, সেজে দাঁড়িয়েছিল। কিছুই বলেনি। কিছুই বলেনি। না, বলেনি। শুধু রাতে ঘুমানোর সময় বলেছে উনি কোন মেয়েকে ভালোবাসেন। সেটা তো তুইও হতে পারিস। যদি আমি হই, তাহলে আমাকে বলা উচিত না যে নিহা, আমি তোমাকে ভালোবাসি? বলেনি, বলবে। না, আর বলবে না। ইতি, আমার মনে হচ্ছে আমি উনাকে হারিয়ে ফেলবো। তুই বেশি ভাবছিস। গরমে তোর মাথা খারাপ হয়ে গেছে। বস, আমি তোর জন্য ঠান্ডা শরবত নিয়ে আসছি। দুপুর গড়িয়ে বিকেল হলো, গোধূলিও হয়ে গেল। প্রকৃতি তার রং বদলালো, পাখিরা তাদের নীড়ে ফিরে গেল। শুধু আমিই বাকি রয়ে গেলাম। সবকিছু শান্ত, স্থির, নিস্তব্ধ। আকাশ মেঘে ঢাকা যাচ্ছে। চারদিক আধারে ডুব দিল। ওদের সাথে নিজেকেও আধারের ভেতর নিয়ে গেলাম। এত সময় পেরিয়ে গেল, কিন্তু উনি এখনো এলেন না, এমনকি একটা কলও করলেন না।
অথচ উনার কলর আশায় উদ্বিগ্ন হয়ে বসে আছি আমি। ফোনটা হাতে নিয়ে ভাবছি নিজেই একটা কল করি। অতঃপর আবারও ফোনটা রেখে দিলাম। কেন কল করব আমি? আমার কি দায় পড়েছে? আমি ভালোবাসি বলেই কি উনার সবকিছু মেনে নিব? দায় কি আমার একার, উনার কি নেই? বিয়ে তো উনি আমাকে করেছেন, তাও জোর করে। তাহলে এখানে আমার দোষ কোথায়? আমি তো আর বলিনি আমাকে বিয়ে করতে, বলিনি আমায় এত কেয়ার করতে, এতটা আগলে রাখতে। বলিনি আমাকে গুরুত্ব দিতে, অন্ধকার রাস্তায় আমার হাতখানা শক্ত করে ধরতে, সব সময় আমার পাশে দাঁড়াতে। তবুও উনি এসব করেছেন। এখন যখন বললাম আমায় ভালোবাসুন, অমনি উনি পিছিয়ে গেলেন। হঠাৎ করেই ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি উনার নাম ভেসে উঠল। দ্রুত ফোনটা রিসিভ করে কানে দিতেই, হ্যালো, কোথায় আপনি? তুমি কোথায়? কোথায় মানে? যেখানে রেখে গেছিলেন সেখানেই আছি। ও আচ্ছা, বাসায় চলে যেও। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। গাড়ি পাঠিয়ে দিচ্ছি মানে? আপনি কোথায়? আসবেন না আমায় নিতে? না, আমার কাজ এখনো শেষ হয়নি। তুমি বাসায় চলে যেও, আমার আসতে অনেক রাত হবে। কিন্তু, অতঃপর কানের কাছে টুংটুং শব্দ হলো। ফোন হাতে নিয়ে দেখি কল কেটে গেছে। আজব তো, লাইন কেটে দিল কেন? আমার তো কথা বলা এখনো শেষ হয়নি। কোথায় উনি, কি করছে এখন? কিসের এত কাজ উনার, এখানে আসতে পারবে না? রেখে গেল কিন্তু নিতে এলো না। ধুর। অতঃপর ফোনটা আবারও হাতে নিলাম। উনাকে কল করব, নাম্বার ডায়াল করলাম, কিন্তু ফোন দিলাম না। কেন আমি দেব ফোন? উনি কেন আমার কল কাটলেন? কথা শেষ হয়নি কেটে দিলেন। এখন যদি আমি ফোন করার পর আবারও কেটে দেন তখন? হু হু করা লাগবে না ফোন। রেগে ঘর থেকে বেরিয়ে গেলাম। এসে উঠলাম ছাদে। আমাকে দেখে ইতিও এলো আমার পিছু পিছু। খানিকক্ষণ পরই বাইরে গাড়ির হর্ন বাজার শব্দ আসলো। আমি জানি গাড়ি উনি পাঠিয়েছেন, তবুও দাঁড়িয়ে আছি। যাব না। উনি না এলে যাব না আমি। গাড়ির হর্ন বেজেই যাচ্ছে কিন্তু আমি যাব না। খানিকক্ষণ পর গাড়ির হর্ন বাজা বন্ধ হয়ে গেল। আমার ঠোঁটের কোণে হাসি ফুটল। ইতি তাকিয়ে তাকিয়ে অবস্থান বোঝার চেষ্টা করছে। খানিকক্ষণ বাদেই আমার ফোনে টুংটুং শব্দ হলো। তাকিয়ে দেখি উনার মেসেজ। কি লোক রে বাবা, কল করলে কি হতে? ওহু, মেসেজে লেখা, ভূতনি, জলদি আসো। উনার এই মেসেজ থেকে দ্রুত নিচে নেমে এলাম। এর মানে কি উনি এসেছেন? ঘর থেকে ব্যাগ নিয়েই বের হতে যাব তখন ইতি এসে দাঁড়ালো। আমি ইতিকে গাল টিপে ধরে বলি, চলে যাচ্ছি টাটা। বলেই বেরিয়ে এলাম। গাড়ির কাছে এসে থমকে গেলাম। ড্রাইভার দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। আমার মুখটা অন্ধকার হয়ে গেল। ড্রাইভার আমাকে দেখে বলল, ম্যাম স্যার গাড়ি পাঠিয়েছে। আপনাকে যেতে বলেছে। অবাক হয়ে বলি, হ্যাঁ। ফোনে আবারও টুংটুং শব্দ হলো। উনার মেসেজ। ভূতনি, কি ভাবো তুমি? তুমি একাই কি চালাক নাকি? চুপচাপ গাড়িতে চড়ে বাসায় চলে যাও। অতঃপর আমি এক বস্তা বিরক্ত নিয়ে গাড়িতে উঠে বসলাম। রাগে আমার শরীর জ্বলছে। কি বোকা বানালো উনি আমায়। ধ্যাতো, কতটা বোকা আমি। কিন্তু এটা কি সত্যি বোকামি? না, এটা তো বোকামি না। যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করা কি বোকামি নাকি? এটা তো তার প্রতি আমার বিশ্বাস, আমার ভরসা। উনি জানতেন উনার কথা বললে আমি দ্রুত চলে আসবো, এজন্য উনি এই চাল চাললেন। খুব ভালো করেই বোঝানে আমাকে উনি। তবে গাড়িটা উনার না, এটা অন্য গাড়ি। তার মানে কি সত্যি উনি আজ দেরি করে বাসায় ফিরবেন? কি করছে এত, কোথায় আছে এখন? গাড়ি এসে থামলো বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে বাসার দিকে তাকিয়ে খানিকটা অবাক হলাম। ভ্রু কুঁচকে তাকিয়ে আছি বাড়ির দিকে। আসার সময় দেখলাম প্রত্যেক বাড়ি আলো ঝলমল করছে, কিন্তু আমাদের বাড়ি পুরোই অন্ধকারে আচ্ছন্ন। কে জানে বাড়ির আবার কি হলো? কেন জানি মনে হচ্ছে আমার ভাগ্যর মতোই আজ বাড়ির অবস্থা। একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার কাছে গেলাম। কলিং বাজিয়ে লাভ নেই, কারণ কারেন্ট নেই। তাই দরজা কড়া নাড়তে গেলাম। কিন্তু দরজায় হাত দিতেই তা নিজ থেকে খুলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। বাইরে থেকে পুরো বাড়ি অন্ধকার হলেও এর ভিতরে পুরোটাই আলোকিত। বসার ঘরটা রংবেরঙের মোমবাতি দিয়ে আলোকিত করা। আমি ধীরে ধীরে ঘরের দিকে আগাতে লাগলাম। শুধু মোমবাতি না, চারদিক গোলাপ ফুল আর বেলুন দিয়ে সাজানো। আমি কাঁধের ব্যাগটা সোফায় রেখে সামনে তাকাতেই দেখি টি টেবিলে একটা কার্ড। কার্ডটা হাতে নিলাম।
কার্ডে কয়েকটা ছবি লাগানো। বেশিরভাগ ছবি উনার আমার গায়ে হলুদে তোলা। উনি আমি পাশাপাশি বসে আছি সেই ছবি। উনি আমার হাত ধরে আছেন সেই ছবি। আমাকে কোলে তুলেছিলেন সেই ছবি। সেখানে লেখা ছিল, ভূতনি আমি আমার সারাটা জীবন তোমার হাত ধরেই কাটাতে চাই। যখন আমরা বুড়ো হয়ে যাব তখনও আমি এভাবেই শক্ত করে ধরে রাখবো তোমার হাতখানা। আমি মুচকি হেসে সিঁড়ির দিকে পা বাড়ালাম। ঘরের দিকে পা বাড়াতেই গিটারের শব্দ পেলাম। কিন্তু তা ঘরের ভিতর থেকে আসছে না, উপর থেকে আসছে। আমি দৌড়ে ছাদের দিকে রওনা হলাম। ছাদে এসে বড় বড় শ্বাস নিচ্ছি। দৌড়ে আসায় হাঁপিয়ে গেছি। পুরো ছাদটা অন্ধকার, খোলা আকাশ দেখা যাচ্ছে। শুধু দূরে একটা হারিকেন দেখতে পারছি, একটা টেবিলের উপর একটা হারিকেন। আমি হাঁটতে হাঁটতে সেই হারিকেনর কাছে গেলাম। হারিকেনটা দেখতেই উনার আর আমার কথা মনে পড়ল। সবাই সেদিন আমায় ভূত ভেবে পালিয়ে যাচ্ছিল, কিন্তু উনি পালাননি, শুধু আমার দিকে তাকিয়ে বলেছিলেন ভূতনি। কথা মনে পড়তেই হেসে দিলাম। চোখ পড়ল টেবিলে আরো কিছু আছে। হারিকেনটা টেবিলের কাছে ধরতেই দুটো চায়ের কাপ দেখতে পেলাম। গরম চা। ধোঁয়া উঠছে কাপের উপর থেকে। এই চায়ের কাপেও আমাদের অনেক স্মৃতিজৃত। একটা জবা ফুলও ছিল। তার নিচে একটা কাগজ ছিল। ফুলটা সরিয়ে দেখি কাগজে লেখা, ভালোবাসি। আমি আমার ভূতনি বউকে ভালোবাসি। এটা দেখা মাত্রই আমার ঠোঁটের কোণে হাসি ফুটল। কারো হাঁটার শব্দ পেতেই পিছনে ঘুরে বুঝতে পারি দূরে উনি দাঁড়িয়ে আছেন। আমি নিজেকে সামলিয়ে হারিকেন হাতে নিয়ে হাঁটতে হাঁটতে উনার কাছে যাচ্ছিলাম। হারিকেন নিয়ে যতই উনার কাছে যাচ্ছিলাম ততই উনার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি হারিকেন উনার মুখের সামনে ধরি। ব্রুকুচকে জিজ্ঞেস করি, আপনি বাড়িতেই ছিলেন? আপনি না বললেন আপনার কাজ আছে। কাজই তো করছিলাম। কাজ কি বাড়িতে ছিল? তাহলে আমাকে বের করে দিলেন যে? হম। তুমি থাকলে সারপ্রাইজ দিতাম কিভাবে? আমি হারিকেন হাতে নিয়ে উনার চারদিকে ঘুরতে ঘুরতে বলি, ও আচ্ছা, তাহলে আপনি সেই মেয়েকে সারপ্রাইজ দিবেন বলে আমাকে ঘর থেকে বের করেছেন, তাই কি? বলেই আবারও উনার সামনে দাঁড়ালাম। উনি কিঞ্চিত হেসে বলেন, বলতে পারো। হাসি সামলে বলে উঠি, তাহলে আমাকে এখানে এনেছেন কেন? উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার হাতের উপর হাত রেখে হারিকেনটা ধরেন। উনার ছোঁয়া পেয়ে আজ আমি রীতিমতো কেঁপে উঠি। তার সাথে সাথে আমার অস্থিরতা বাড়তে থাকে। কিছু আছে আজ উনার এই উষ্ণ ছোঁয়ায়। উনি খানিকটা আমার কাছে এসে বলেন, তুমি কি আদৌ জানো না সেই মেয়েকে? আমি একগাল হেসে বলি, কে? আমি বুঝি। আমার দেখা দেখি উনিও একগাল হেসে বলেন, না ভূতনি। বলেই অন্য হাত দিয়ে আমার কোমর আঁকড়ে ধরেন। অতঃপর আমার কাছে আস্তে আস্তে ধীরে ধীরে বলেন, তুমি কি জানতে চাও সেই ভূতনি বউটা কে? বলেই আমার কানে কাছে এসে বলেন, তুমি। উনার কথায় আমি মুচকি হাসি দিলাম। উনি আমার চোখের দিকে তাকিয়ে ঠোঁটের দিকে আগাতেই আমি বলে উঠি, প্রমাণ কি? আমি থেমে গিয়ে বলেন, কিসের প্রমাণ? এই যে আপনি আমাকে ভালোবাসেন। তুমি ওই কাগজটা পাওনি? পেয়েছি। তাহলে কাগজটা আপনার লেখা, সেটার প্রমাণ কি? কথায় এখানে তো আপনার নাম লেখা নেই। উনি আমাকে ছেড়ে দিয়ে পিছিয়ে বলেন, ও আচ্ছা, এই ব্যাপার। হম। কি ভেবেছেন আপনি, এখন ভালোবাসি বলে দিলেই কি হলো নাকি? আমাকে যে এতদিন এত কষ্ট দিলেন তার কিছুটা কি শোধ করব না নাকি? দেখুন কি করি। উনি হেসে বলেন, আচ্ছা, তো দেখি কিভাবে প্রমাণ করা যায়। আমি হেসে মাথা নাড়ায়। তৎক্ষণাৎ আকাশ চমকে উঠে। মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশ আজও মেঘে ঢাকা। মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। আমি হারিকেন না নিচে রাখলাম। উনি গিটার নিয়ে আমার চারদিকে ঘুরতে ঘুরতে বলেন, আমি প্রেমিক, আমি কবি। তুমি সিরিয়াস ভাবে দেখো সবই। আমি গেম খেলে সারা রাত জাগি। তুমি পড়ুয়া মেয়ে বেজায় রাগী। আমি বিড়িখোর, আমি আড্ডাবাজ। পড়াশোনা শুধু তোমার কাজ। হুট করেই আমার হাত ধরে ঘুরিয়ে বলেন, তোমার প্রিয় বিড়াল ছানা, আমার প্রিয় কুকুর। তোমার প্রিয় পাহাড়ি ঝর্ণা, আমার প্রিয় পুকুর। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? এক হাত আমার কোমরে হাত রেখে অন্য হাত উনার হাতে মুষ্টিবদ্ধ করে দুজনে নাচতে থাকি। উনি গান গাইছেন তবে গিটার বাজাচ্ছেন না।
তবুও তার সুর আসছে। এটা কিভাবে সম্ভব? আমি ফেল করেও বলি প্যারা নাই চিল। তুমি হায়েস্ট পেয়ে ওকে দে মুখ করো নীল। আমার বই খাতা সব ছিঁড়া ফাড়া। তোমার কলমটাও মোলাট করা। আমি বাড়ি ফিরি মেলা রাত করে। তুমি রাতে ঘুমিয়ে ওঠো ভরে। তোমার প্রিয় গরুর গোশত, আমার প্রিয় চিকেন। তোমার রুমে 2টা এসি, আমার রুমে ফ্যান। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? নাচতে নাচতে দুজনেই টেবিলের কাছে চলে আসি। কিন্তু আধারে আমরা কেউই কাউকে দেখতে পাচ্ছিলাম না। তবুও অনুভব করছিলাম, তোমার গল্পে আমি ভিলেন, আমার তুমি রানী। যখন আমি প্রেমে সিরিয়াস, তোমার কাছে ফানি। তোমার গল্পে আমি ভিলেন, আমার তুমি রানী। যখন আমি প্রেমে সিরিয়াস, তোমার কাছে ফানি। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? আমার মনে হলো উনি আমার সামনে হাঁটু গেড়ে বসেন। অতঃপর বলেন, গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা, না আমার ভূতনি বউ হবা? আমি হেসে উঠি। উনি শীতল গলায় বলে উঠেন, ভালোবাসি ভূতনি বউ, আমি তোমাকে ভালোবাসি। আমার সেই ভালোবাসার মানুষটি তুমি। আকাশ চমকে উঠল। এই অন্ধকারে আমি উনার মুখখানা দেখলাম। হাতে জবা ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। আমি হেসে উনার হাত থেকে ফুলটা নিয়ে উনার মাথার চুলগুলো এলোমেলো করে বলি, গোমরা মুখ। উনি উঠে দাঁড়িয়ে দুহাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরেন। আকাশ আবারও চমকে উঠল। উনি বলে উঠেন, তা প্রমাণ পেয়েছ? হম। কিন্তু একটা কথা বলুন, আপনি গান গাইছিলেন কিন্তু গিটার বাজাচ্ছিলেন না, তবুও গিটার শব্দ আসছিল কোথা থেকে? উনার গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করেই পিছনে কিছু পড়ে যাবার শব্দ পেলাম। হারিকেনটা পড়ে গেছে। আমি বলে উঠি, কে? ভাবি আমরা। তাদের আওয়াজ পেয়ে আমি শিহরিত। উনি এখনো কোমর জড়িয়ে ধরে আছেন আমাকে। আমি একটা শুকনো ঢোক গিলে বলি, আকাশ ভাইয়া। নাহান আর আনাফ ভাইয়া, আপনারাও কি? আকাশ ভাইয়ের গলার আওয়াজ মনে হলো, আমরা চলে যাচ্ছি। তোমাদের বিরক্ত করব না। আমি দাঁত দিয়ে জিহ্বা কামড় দিয়ে চোখ বন্ধ করে মুখ ঘুরলাম। উনার বুকে মাথা রেখে আছি। ইস কি লজ্জা, কি লজ্জা! ভাইয়ারা এখানেই ছিল। আর উনি তাদের সামনেই আমাকে নিয়ে এতক্ষণ, হায়রে কি কপাল আমার! উনি বলে উঠেন, শালা তোরা যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি বলেই তারা তাড়াহুড়ো করে দৌড়ে চলে গেল। আমি তাদের চলে যাবার আওয়াজ পেলাম। উনি আমাকে জড়িয়ে ধরে বলেন, কি হয়েছে? উনাকে একটা ধাক্কা মেরে বলি, ছাড়ুন আমাকে। কি হচ্ছিল এসব? ভাইয়ারা এখানে ছিল আর তাদের মাঝে আপনি আমাকে এভাবে, ছি ছি ছি, কি সব হয়ে গেল? কিছুই তো হলো না। আর এভাবেই তো ছাদ পুরো অন্ধকার ছিল, তাহলে কে দেখবে? একটু বেশিই ভাবো তুমি। হ্যাঁ, এখন তো বলবেন, দোষ ঢাকতে হবে না। তুমি এখনো যেচে আমার সাথে ঝগড়া করতে চাইছো। কি বললেন আপনি? আমি আমি যেচে আপনার সাথে ঝগড়া করতে চাইছি। তা না হলে কি? কোন কারণ ছাড়াই ঝগড়া করছো? মানে, কি বলতে চান আপনি, এটা কোন কারণ না? এত বড় কাণ্ড করে বলছেন কোন কারণ না? উনি আমার বাহু ধরে হুট করে টান দিয়ে বলেন, কোন মেয়েকে প্রপোজ করার পর সে যে এভাবে ঝগড়া করে, এটা জানলে আমি কি কখনো প্রপোজ করতেন না? এটাই তো। হুট করেই উনি আমার কোমরে হাত দেন। উনার হাতের উষ্ণ ছোঁয়া পেয়ে আমি লাফিয়ে উঠি। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যাই আমি। উনি আমার কানের কাছে তখন ফিসফিসিয়ে বলেন, এভাবে ধরে রাখতাম তাহলে চুপ হয়ে যেত। আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকাই, যদিও তাকে দেখতে পাচ্ছিলাম না। তাকে অনুভব করেই তার লাগে হালকা ভাবে একটা চড় মেরে বলি, আর আমার উচিত ছিল যে আমাকে এত কষ্ট দেবার পর প্রপোজ করেছে তাকে একটা চড় মারা। উনি আমাকে ছেড়ে দিলেন। সম্ভবত গালে হাত দিয়েছেন। মিনমিন স্বরে বলে উঠেন, তুমি আমায় চড় মারলে। আস্তেই মেরেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে না দিত একটা ঠাটিয়ে, তখন বুঝতেন। বউকে প্রপোজ করার পর যদি জানতাম এমন চড় খেতে হয়, তাহলে আর প্রপোজ করতেন না, তাই তো। কিন্তু কি করব বলুন, ভূতনি বউ তো, তাই এমনটা করা লাগে। বলেই আমি খিলখিলিয়ে হাসলাম। আকাশ আবারও চমকে উঠল। গর্জন করল। বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। আকাশ চমকানোর কারণে উনার স্নিগ্ধ মুখখানি দেখার সৌভাগ্য হলো আমার।
এই কিছু সেকেন্ডে দুজন দুজনকে খুব যত্ন করে দেখছিলাম। চোখ ফিরানো যাচ্ছিল না কারো থেকে। উনি বলে উঠেন, তুমি জানো আজ এই ছাদ কেন অন্ধকার? কারণ আধারে সেটাও দেখা যায় যা শত আলোর মাঝেও দেখা যায় না। তাহলে তুমি কি দেখছো? আমি হেসে বলি, আমার অপ্রকাশিত ভালোবাসার প্রকাশ্য মুহূর্ত। হঠাৎ করেই উনি আমার কাছে এসে আমার গালে হাত রেখে তার উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিলেন আমার ঠোঁটে। আমি উনার ঘাড়ে দুহাত রাখলাম। কিছু সেকেন্ডের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটা পড়ল আমার গালে। আমি উনাকে ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকালাম। বৃষ্টির এবার জোরে পড়তে লাগালো। আমি আকাশের থেকে মুখ সরিয়ে উনার দিকে মুখ করলাম। উনি আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আমাকে উনার কাছে টানলেন। উনার ভিজে ঠোঁটের ছোঁয়া দিলেন আমার কপালের মাঝখানে। আমি চোখ বন্ধ করে সেই সময়ের অনুভূতি উপভোগ করছিলাম। কেন জানি তখন খুব ভাগ্যবতী মনে হচ্ছিল নিজেকে। খানিকক্ষণ দুজনে একসাথে ভিজলাম বৃষ্টিতে। উনি আর আমি বৃষ্টিতে খুব লাফালাফি করলাম। নিজেকে সেদিন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছিল। উনি আমার দুহাত ধরে বলেন, অনেক ভিজেছ, এখন চলো না হলে জ্বর আসবো। আমি মাথা নেড়ে উনার হাত ধরে হাঁটতে লাগলাম। দুজনেই পুরো কাক ভেজা। উনি আমাকে হুট করেই কোলে তুলে নিলেন। আমি উনার গলা জড়িয়েছিলাম। মোমবাতির আলোয় দেখছিলাম উনাকে। আমাকে এনে থামলেন ঘরের দরজার সামনে। নিচে নামিয়ে বলেন দরজা খুলতে। আমি দরজা খুলে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। এটা যেন একটা ফুলের বাগান। উনি আমার ধরে ঘরে নিয়ে এলেন। পুরো ঘরই বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো। হারিকেন দিয়ে চারদিক আলোকিত। এই আধারের মাঝে ছোট এই আলোটুকু যেন অনেক কিছু। উনি একটা তোয়ালে এনে আমার শরীরে রেখে বলেন, চেঞ্জ করে নাও। বলেই রুম থেকে বের হতে যাচ্ছিলেন। আমি চট করে উনার হাত ধরলাম। উনি আমার দিকে তাকাতেই তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি আমার কোমরে হাত রেখে বলেন, তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ। আমি ফিসফিসিয়ে বলি, আমি আপনাকে ভালোবাসি। উনি হেসে বলেন, আমিও তোমাকে ভালোবাসি ভূতনি। বলেই আমার কোমর খুব শক্ত করে জড়িয়ে ধরেন। আজকের ভোরের আলোয় আমার নতুন দিনের সূচনা ঘটল। বাইরে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল আমার। আমি চোখ খুলে তাকিয়ে দেখি গুটিসুটি মেলে উনার বুকের সাথে মিশে আছি। উনি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আমার হাত উনার গালে রাখলাম। না, উনি উঠলেন না। কোনোমতে উনার আবদ্ধ থেকে বেরিয়ে এলাম। শাড়ির আঁচল ঠিক করে বেলকনির পর্দা সরাতেই একরাশ আলো এসে ঢুকলো ঘরের ভিতর। আলো পড়তেই উনি উপর হয়ে শুয়ে পড়লেন। উনার উদম পিঠটা দেখতেই লজ্জায় লাল হয়ে গেলাম আমি। দ্রুত সেখান থেকে সরে গিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। গোসল করে এসে আয়নায় দাঁড়িয়ে চুল মুছতে লাগলাম। উনি এখনো ঘুমাচ্ছেন। আমি উনার দিকে একটু ঝুঁকে উনার কপালে আলতো করে একটা চুমু খেলাম। একটু নড়েচড়ে উঠলেন কিন্তু ঘুম ভাঙল না। নিচে এসে উনার জন্য চা বানাতে লাগলাম। অতঃপর চা বানিয়ে উপরে নিয়ে গেলাম। মহারাজ এখনো ঘুমে বেহুশ। আমি চা পাশের টেবিলে রেখে উনাকে উঠানোর বন্দোবস্ত করতে লাগলাম। কিভাবে উঠাবো তাকে? টেবিলে কলমটা দেখে হঠাৎ করেই একটা বুদ্ধি এলো। আমি সেটা নিয়ে বিছানার উপাসে গিয়ে উনার মুখের কাছে কিছু আঁকতে নিলাম। কিন্তু যখনই কলমটা উনার মুখের কাছে নিয়েছি অমনি উনি আমার হাত ধরে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি চুপ হয়ে উনার দিকে তাকিয়ে আছি। উনি বলে উঠেন, কি করতে যাচ্ছিলে? কিছু না। মিথ্যে বলছো? না, একদম না, আমি সবসময় মিথ্যে বলি না। উনি আমার হাত ছেড়ে দিয়ে বলেন, ও আচ্ছা। আমি ছাড়া পেয়ে বলে উঠি, কিন্তু এখন বলেছিলাম। আমি আপনার মুখে একটা বাদর আঁকতে চেয়েছিলাম। গোমরামুখ বাদর। ভূতনি তোমাকে তো। বলেই তেড়ে আসলেন আমার দিকে। আমি কোনোমতে সেখান থেকে দৌড়ে পালালাম। অনেকক্ষণ ছোটাছুটির পর উনি আমাকে ধরে ফেলেন। আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বলেন, বলো এখন কি করব তোমাকে? এখন টি টাইম। এক কাপ চা খেয়ে উদ্ধার করুন। উনি হেসে আমাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমি এসে দাঁড়ালাম বেকুনিতে। কিছুক্ষণ পর উনি বের হয়ে এলেন। আমার পাশে এসে দাঁড়িয়ে চায়ের কাপটা আমার দিকে এগিয়ে দিলেন। আমি কিঞ্চিত হেসে উনার হাত থেকে চায়ের কাপটা নিয়ে আকাশ দেখতে লাগলাম। গাছের পাতা এখনো ভিজে, আকাশ পরিষ্কার। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। ভোরের এই রাস্তা এখন একদম নীরব। পাখির আওয়াজ কিছুটা শোনা যাচ্ছে।
দুজনেই নিঃশব্দে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছি। চা এখন একদম গরম নেই কিন্তু একদম ঠান্ডাও না, মাঝামাঝি আছে। উনি এসে আমার গা ঘেঁষে দাঁড়ালেন। আমি চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উনার হাত ধরে বলি, চলুন না একটু হেঁটে আসি। আচ্ছা, গোসল করে আসি তারপর, বলেই আমার মাথায় হাত রাখলেন। অতঃপর চলে গেলেন গোসল করতে। আমি ততক্ষণে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছি। কেন জানি আজকের সকালটা খুব সুন্দর। মনে হচ্ছে আমি কিছু পেয়েছি, নতুন করে আবারও জীবন শুরু করেছি। আচ্ছা, মানুষের ভালোবাসা পূর্ণতা পেলে বুঝি এমন অনুভূতি হয়। খানিকক্ষণ বাদেই উনি বের হলেন। অতঃপর দুজনেই বের হলাম হাঁটতে। সারারাত বৃষ্টি হবার কারণে রাস্তাটা ভিজে ভিজে। উনি আমার হাত শক্ত করে ধরে হেঁটে যাচ্ছেন, আমি হাঁটছি পাশাপাশি। হয়তো এভাবেই দুজনে হাতে হাত রেখে সারা জীবন পার করে দেব। আমি উনার গা ঘেঁষে দাঁড়ালাম। অতঃপর উনার হাতটা জড়িয়ে ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। আমি মাথা উঁচু করে উনার দিকে তাকালাম। হ্যাঁ, উনি সেই মানুষ যার দিকে তাকিয়ে আমি আমার বাকিটা জীবন অনেক আনন্দ পার করে দেব। আমাকে সুখী রাখবেন উনি। 8 মাস পর আহিয়ান থার্মোমিটারটা আমার মুখে জোর করে ঢুকিয়ে দিয়ে বসে আছে। তার পরনে গাঢ় নীল রঙের একটা স্যুট। অফিসে গিয়েছিল বেচারা। সকালে আমি বমি করে মাথা ঘুরে পড়ে গেছি শুনে দৌড়ে চলে এসেছে। ইয়ান বাবাটা আমার পাশে হাত ধরে বসে আছে। তার কোলে চুপটি করে বসে আছে পিকু। আহিয়ান আমার মুখ থেকে থার্মোমিটার বের করে চেক করে বলে, শরীরের তাপমাত্রা তো ঠিকই আছে তোমার। তাহলে, বলেই আমার কপালে হাত দিলেন। আমি উনার হাত সরিয়ে দিয়ে বলি, আমিও বলছি আমার জ্বর আসেনি। তাহলে সকাল থেকে অসুস্থ কেন তুমি? মা ফোন করে বলল তুমি নাকি বমি করেছো, মাথা ঘুরে পড়ে গেছো। আচ্ছা, সকালে কি খাওনি? আমি কিছু বলতে নেব তার আগে উনিই বলেন, না, আমার সাথেই তো খেলে তাহলে। আচ্ছা, রাতে? আমি আবারও কিছু বলতে যাব তখনই আবারও উনি বলেন, না, রাতে তো তোমাকে আমি খাইয়ে দিলাম। তখন ইয়ান বলে উঠে, হ্যাঁ, আমাকেও তো খাইয়ে দিয়েছো। হ্যাঁ, তাই তো। তাহলে তোমার শরীর হঠাৎ করে খারাপ করলো কিভাবে? আমাকে কিছু বলতে দিল তো আমি বলবো না। কি বলবে তুমি? আমি একদম ঠিক আছি। কিছুই হয়নি আমার। শুধু একটু ক্লান্ত লাগছিল আর কিছু না। এর মাঝেই মার প্রবেশ ঘটল। মা এগিয়ে এসে আমাকে লেবুর শরবত দিয়ে বলে, এটা খেয়ে নাও, ভালো লাগবে। আমি মার হাত থেকে শরবত নিয়ে খেতে লাগলাম। মা আহিয়ানকে জিজ্ঞেস করল, আহি, তোকে বললাম না ডাক্তারকে কল করতে? করেছি, আসছে। আধ ঘন্টা ধরে শুনেই যাচ্ছি আসছে। কখন আসবে? আমি বলে উঠি, মা এসবের কোন দরকার নেই। আমি একদম ঠিক আছি। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। নিহা, তুমি বরং একটু শুয়ে থাকো। আর আহি, তুই গিয়ে দেখ ডাক্তার আর কত দূর। অতঃপর উনি ঘর থেকে বের হয়ে গেলেন। খানিকক্ষণ বাদেই ডাক্তার এলেন। একজন মহিলা ডাক্তার। তিনি আসার পর সবাই ঘর থেকে বের হয়ে গেল। আহিয়ান ইয়ানকে কোলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ডাক্তার আমাকে চেক আপ করার পর মা ঘরে ঘরে এলেন। আমি চুপচাপ বসে আছি। ডাক্তার এর মুখ হাসি হাসি। ডাক্তার মার দিকে তাকিয়ে হেসে বলেন, তা আন্টি, মিষ্টি খাওয়াবেন কবে? মিষ্টি কেন খাওয়াতে বলছো মা? আহ, দাদি হচ্ছেন এই খুশিতে, কি মিষ্টি খাওয়াবেন না? কি? সত্যি? নিহা, মা আমার দিকে তাকালেন। আমি হেসে মাথা নিচু করে ফেলি। মা এসে আমার মাথায় হাত বলান। ডাক্তার ঘর থেকে বের হয়ে যায়। ইয়ান আর উনি ঘরে আসেন। ইয়ানের হাতে আইসক্রিমর বাটি। সে বাটি নিয়ে আমার কাছে এসে বলে, ভুতনি আম্মু আইসক্রিম খাও। আহিয়ান ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। মা হেসে বলেন, আমি এক্ষুনি আসছি। বলে ইয়ানকে নিয়ে চলে যান। আহিয়ান আমার পাশে এসে বলে, ব্যাপার কি বলো তো, সবাই এত হাসছে কেন? আপনার কি মনে হয়? মনে হবার কি আছে? তুমি অসুস্থ আর আমাকে কেউ কিছু বলছে না। ব্যাপারটা কি বলো তো? আমি উনার গালে হাত দিয়ে মুখটা আমার দিকে ঘুরিয়ে উনারটাই ধরে নিজের কাছে এনে কানে কানে বলি, আপনার ছোট্ট অর্নি আসছে। বলেই উনার প্রতিক্রিয়া দেখার জন্য উনার দিকে তাকায়। উনার ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি। উনি মাথা নেড়ে বলেন, সত্যি? আমি দুবার মাথা নাড়ি। উনি হেসে আমার গালে হাত রাখেন। আমার কপালে আলতো করে চুমু খেয়ে বলেন, তোমাকে ধন্যবাদ বলবো না, বলবো ভালোবাসি। সেদিন আমি উনার দিকে তাকিয়ে হেসেছিলাম।
আমি দেখেছিলাম উনার চোখে আমার জন্য থাকা সেই সূক্ষ্ম ভালোবাসা, সূক্ষ্ম অনুভূতি। আজ 6 বছর পরও সেই ভালোবাসা কমেনি। এখনো আমি রাতে না খেলে উনি ঘুম থেকে উঠিয়ে আমাকে খাইয়ে দেন। সকালে একসাথে খাবার না খেয়ে বাইরে বের হন না। মাঝে মাঝে রাতে আমাকে নিয়ে হাঁটতে বের হন। বাইকে চড়ে ঘুরিয়ে আনেন। টং বসে চা খান, রাস্তার কিনারায় দাঁড়িয়ে আইসক্রিম। এখনো ঠিক ততটা খেয়াল রাখে যা আগে রাখতেন। প্রতি সাপ্তাহিক ছুটিতে ঘুরতে বের হন আমাদের নিয়ে। হ্যাঁ, আমাদের সাথে থাকে আমাদের সেই অর্নি। আহিয়ানের চোখের মণি। ঠিক যতটা একজন স্বামী হিসেবে দায়িত্ব পালন করেন তেমনি একজন বাবা হিসেবেও। তবে এখনো উনার সেই আগের ভাবটুকু আছে। আর তা হলো গোমরামুখ। আমার সংসার জীবন উনার সাথে আজ 8 বছরের বেশি হবে। তবে এই কয়েকটা বছরের এক একটা দিন উনার সাথে কাটানো আমার স্মৃতি আমার মনের মাঝে বিরাজ করে। কাঁথা সেলাই করছিলাম, হঠাৎ করেই সূচটা হাতে ফুটে গেল। আমি আউচ করে উঠলাম। রক্ত বের হচ্ছে। কখন হলো টের পেলাম না। আমার পাশেই উনি বসে অফিসের ফাইল দেখছিলেন। আমার আওয়াজ শুনে আমার দিকে ফিরলেন। হাতের দিকে তাকিয়ে বলেন, দেখে শুনে কাজ করতে পারো না? আমি এক দৃষ্টিতে উনার দিকে তাকিয়েছিলাম। উনার চোখে সাদা রঙের চিকন ফ্রেমের চশমা। বেশ মানাচ্ছে তাকে। মনে হচ্ছে আজ নতুন করে আবারও উনার প্রেমে পড়ব। উনি আমার মাথায় টোকা দিয়ে বলেন, ভূতনি। আমার মেজাজ গেল বিগড়ে। বলে উঠি, এই রাখুন তো ভূতনি। এই আপনার জন্য আমার মেয়ে আমাকে আম্মু না ডেকে আহিয়ানের ভূতনি বউ ডাকে। উনি উঠে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আমার হাতে হাতে ঔষধ লাগাচ্ছে। আমি হাত সরিয়ে বলে উঠি, এই রাখুন তো আপনার ঢং। উনি আমার হাত ধরে টেনে আবারও ঔষধ লাগান। আমি বলে উঠি, এতটাও কাটেনি। এত ঢং দেখানোর কিছু নেই। আমার কথায় উনার মুখে কিঞ্চিত হাসি দেখলাম। বলে উঠেন, তুমি কি ভেবেছ বাংলা সিরিয়ালের মতো আমি তোমার রক্ত চুষব? তা তো হবে না জানি। তবে আপনি যে আমার হাড় মাংস সব জ্বালিয়ে খান এটা বুঝি। তা কোথায় জানিছিলাম আমি। অর্নি। হ্যাঁ, আপনার আদরে বাদর হওয়া মেয়ে। বাপ যেমন মেয়েও হয়েছি ঠিক তেমন। বাদরের মেয়ে বাদর। বাদরের বউ ভূতনি। এই একদম মজা করবেন না বললাম। আপনি জানেন আজ সকালে ও কি করেছে? কি করেছে? স্কুলে গিয়ে সবার সামনে আমাকে আহিয়ানের ভূতনি বউ বলছো ডেকেছ। বাচ্চাদের গার্জিয়ান আর বাচ্চারা হা করে তাকিয়ে আছে আমার দিকে। বলি ঘরে তো মা বলে ডাকে না, তাই বলে কি বাইরেও এই কথা বলবে? আমার মান সম্মান এভাবে খাবে? ইয়ানকে দেখুন। আমার লক্ষ্মী বাবাটা। ঘরে আর যাই ডাকুক না কেন বাইরে ঠিকই আম্মু ডাকে। অর্নিকে বলে দিও তাহলেই তো হয়ে যাবে। আহ, কি সুন্দর কথা। এই 8 বছরে যার বাপকে ঠিক করতে পারলাম না তার মেয়েকে নাকি আমি ঠিক করব। এই রেহাই দিন তো আমায়। তা তুমি এই কাঁথা কার জন্য সেলাই করছো? কার আবার আপনার বাদর মেয়ে? শীত তো আসছে, কাঁথা ছাড়া কি উনার ঘুম আসবে না? দেখতেন কেমন আদরে স্বরে বলে, আম্মু আমাকে একটা কাঁথা সেলাই করে দিও। তাতে সুন্দর সুন্দর ফুল আঁকবা, ঠিক আছে। তাহলে ওটা কার জন্য? আমি আবারও কাঁথা সেলাই করতে করতে বলি, এটা হলো আমার বাবাটার। ওটা শেষ, অর্নিটা আর একটু আছে। আচ্ছা সকালে করো, অনেক রাত হয়েছে এখন ঘুমাও। তা করে হবে? আপনার মেয়ে এই এলো বলে। এসেই বলবে। তখনই দরজার বাইরে থেকে কার্টুন আঁকা নাইট ড্রেস পরা মেয়েটা বলে উঠে, আহিয়ানের ভূতনি বউ আমার কাঁথা কথায়। আমি ঘুমাবো না। এসে পড়েছে। আহিয়ান এসে অর্নির সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমার প্রিন্সেস মামনি। ঘুমায়নি এখনো? দেখো না আব্বু আম্মুকে সেই কখন থেকে বলেছি কাঁথা বানিয়ে দিতে এখনো বানায়নি। দাঁড়াও তো। বলেই বিছানায় উঠে গেল। ইয়ানের কাঁথাটা হাতে নিয়ে বলে, এই তো কাঁথা, তুমি এটা আমাকে দেওনি কেন? এটা তোমার না আমার বাবাটার। তোমারটা এই তো বাকি। তোমার মেয়ে আমি নাকি ওই ভাল্লুকটা? একদম আমার বাবাটাকে পচা পচা কথা বলবো না। ভাল্লুকর মতো এত মোটা হলে আমি কি বলবো? বেশি কথা বলছো। আমাকে আম্মু তো তুমি বলো না, বলে আমার বাবাটা। তাই ওকেই আগে দেব। আব্বু তুমি শুনলে? শুনেছি মামুনি, থাক না তোমারটা এখনই হয়ে যাবে। এমনেতেও আমার মামুনি অনেক সুইট। ওর কাঁথা পরে বানালে যা আগে বানালেও তা। আমার ভালো আব্বু। হ্যাঁ, এভাবেই মেয়ের মাথাটা খেয়েছে। আহিয়ান অর্নিকে কোলে করে নিচে নামাল। আর বিভাগ হলো ইয়ানের। তার হাতে একটা খাতা।
সে এসে আহিয়ানের কাছে বলল অর্নি তার আঁকা ছবি নষ্ট করে দিয়েছে। অর্নি আড়াল হয়ে দাঁড়িয়ে বলে, বেশ করেছি, তুমি কেন আমার থেকে বেশি পাবে? আহিয়ান বলে উঠে, তাই বলে তুমি এই পচা কাজ করবে? এটা কি ঠিক অর্নি? অর্নি কাঁদো কাঁদো গলায় বলে, সরি আব্বু। ইয়ানকে সরি বলো। সরি ভাল্লুক। আহি, দেখেছো আমাকে ভাল্লুক বলছে। মামুনি, ভাল্লুককে ভাল্লুকই বলবো। ভাল্লুক ভাল্লুক ভাল্লুক। অর্নি বলেই সে অর্নিকে ধরতে তার পিছনে গেল। অর্নিও দর। দুজনে পুরো ঘর জুড়ে দৌড়াদৌড়ি, আবার জিনিসপত্র এলোমেলো করছে। আহিয়ান কোনোমতে তার ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনে তার চারদিকে ঘুরছে। আহিয়ান তাদের থামানোর চেষ্টা করছে। আর দর্শক হচ্ছি আমি, যে কিনা খাটে বসে এসব দেখছি। ভালোই লাগছে এভাবে তাদের কাণ্ড কারখানা দেখতে। ভালোবাসা। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ভালোবাসা কি, তাহলে আমি এদের তিনজনকে দেখিয়ে বলবো এই হলো ভালোবাসা। আমার চিরসুখের স্থান। কেউ একজন বলেছিল আঁধারের পরেই আলোর আগমন। এখন যদি বলি আমার অতীত আমার আধার, তাহলে বলবো আহিয়ান হলো সেই আলো আনার প্রতীক। আমার সেই ভালোবাসা যে কিনা আমাকে আধার থেকে আলোতে নিয়ে এলো। আমাকে এত সুন্দর একটা, এত সুখী একটা জীবন উপহার দেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ বলবো না, বলবো আমি আপনাকে ভালোবাসি। সমাপ্ত। গল্প ভালোবাসার ফোড়ন 2। লেখনীতে মিমি মুস্কান। অন্তিম পর্ব। দ্বিতীয়